করেছি বা যখন অ্যাকাউন্টিং করেছিলাম তখনও কিন্তু এরকম ছিল, সেগ্রিগেশন অফ ওনারশিপ, তাই না? যে আমরা বিজনেসটাকে এভাবেই কনসিডার করব যে বিজনেসে সবসময় কি থাকবে, সেগ্রিগেশন থাকবে, ওনার্স এবং এখানে যে ওনার্স এবং বিজনেস এই দুইটার মধ্যে সেগ্রিগেশন থাকবে। সো এজেন্সি থিওরিতে প্রবলেমটা কি হচ্ছে, এখানে প্রবলেমটা হচ্ছে ওনারশিপ এবং কন্ট্রোল। ওনারশিপ কার, কার বলেন তো, ওনারশিপ কার? কর্পোরেট সেক্টরে ওনারশিপ কার থাকে, কোম্পানির ওনার কারা? হু আর দ্য ওনার অফ কোম্পানি? ওনার অফ দ্য কোম্পানি কে? হ্যাঁ, শেয়ার হোল্ডার, তাই না? আর কন্ট্রোল, জি ম্যাম। কন্ট্রোল কোম্পানি কার থাকে? ম্যাম কন্ট্রোল এক্সিকিউটিভরা করে। কন্ট্রোলটা করে এক্সিকিউটিভ, তার মানে ডিফারেন্ট পার্সন না? ওনার থাকে শেয়ার হোল্ডারের, আর এখানে আমার কন্ট্রোল থাকে ম্যানেজমেন্টের হাতে। তার মানে কি, যখন দুইটা দুই জায়গায় থাকে মানে একই মানে ইন্টারেস্টটাও কিন্তু ডিফারেন্ট হয়। ওনারের ইন্টারেস্টও থাকে কোম্পানিতে, ডিফারেন্ট ইন্টারেস্ট, যে ওনার এক ধরনের ইন্টারেস্ট থাকে, এক্সিস্ট করে, এবং ম্যানেজমেন্ট ইন্টারেস্ট অলসো এক্সিস্ট অন দা কোম্পানি। এখন এখানে কে কার উপরে ডিপেন্ড? এবং ডিসিশন মেকার কে এখানে? একটা কোম্পানির ডিসিশন মেকার হচ্ছে কোম্পানি, কোম্পানির ডিসিশন মেকার কে? ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন সেকেন্ড পয়েন্ট, তার মানে কি যে আমরা দেখছি যে এজেন্সি প্রবলেমটা কেন হচ্ছে, দ্য সেগ্রিগেশন অফ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। দেন সেকেন্ড হচ্ছে রিমুনারেশন। হোয়াই ক্রিয়েট রিমুনারেশন প্রবলেমস? এই প্রবলেমটা কেন হচ্ছে, কেন অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে? কোম্পানি ডিডন্ট প্রোভাইড দ্য সাফিসিয়েন্ট মানি টু ম্যানেজমেন্ট, মানে কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে যে হোয়াই রিমুনারেশন প্রবলেম অ্যারাইজ, ইজ কোম্পানি didn't provide the sufficient, didn't company the sufficient money to the management? সো কেন প্রবলেমটা হচ্ছে, অ্যারাইজ করছে, আমরা এটা ফাইন্ড আউট করব যে কি কারণে অ্যাকচুয়ালি রিমুনারেশনটা একটা এজেন্সি প্রবলেমের মধ্যে হচ্ছে। বলেন তো কি কারণে হয়? নর্মালি কি করে এক্সিকিউটিভ, এখানে আমরা দেখেছি যে এই বিষয়গুলো এসেছে এক একটা রিসার্চের পার্সপেক্টিভে। এই রিসার্চ করা হয়েছিল ইউকে ইকোনমিকের উপরে, তাদের 8-9 সেশন, 8-9 টাইমে একটা রিসিশন পিরিয়ড চলছিল। তখন তারা দেখে যে কোম্পানিতে বিভিন্ন রিসিশনের টাইমে স্টাফ কাটিং হচ্ছে, লে অফ করা হচ্ছে মানি সেভ করার জন্য। Sorry. এই রিসিশনের টাইমে ম্যানেজমেন্ট অনেক লে অফ করছিল এবং স্টাফ, হ্যাঁ, কাটিং লেভেল অফ এমপ্লয়ি, অনেক এমপ্লয়ি কাট করছিল। তখন দেখা যাচ্ছিল যে তারা একটা প্রবলেমে পড়েছিল, দে উইল নট প্রোভাইড দ্য সাফিসিয়েন্ট মানি, বাট হ্যাঁ এই কারণে তারা এগুলো লে অফ করছিল। বাট ইন দ্যাট টাইম দেখা গিয়েছে যে executives are taking more salary, more remuneration from the company side. So what is the problem on that? যে একটা টেন্ডেন্সি থাকে ম্যানেজমেন্টের, they they have a tendency to take more remuneration। এই কারণেই কি হয়, এজেন্সি প্রবলেমটা ক্রিয়েট হয়। বাট শেয়ার হোল্ডার্স
on the other side, shareholders are very much disappointed about that matter because they are taking more remuneration, but company রিডিউস করছে, শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড কমে যাচ্ছে, এ কারণে দে আর ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং অন দ্যাট পয়েন্ট। ওকে, দেন নেক্সট এজেন্সি প্রবলেমস আরেকটা কেন ক্রিয়েট হয়েছে, এম্পায়ার বিল্ডিংস। হ্যাঁ, আমরা জানি যে বিজনেসের কয়েকটা টাইপস আছে, তাই না? সোল প্রোপ্রাইটারশিপ, দেন হচ্ছে পার্টনারশিপ। আচ্ছা, এখানে এম্পায়ার বিল্ডিংস ম্যানেজমেন্ট যেটা করে, আমরা দেখি যে ম্যানেজমেন্টের একটা টার্ম থাকে, ইকোনমিক পার্সপেক্টিভ থেকে কিছু বিজনেস টাইপস হয়, যেরকম মনোপলি বিজনেস, ডুওপলি বিজনেস, হ্যাঁ, অলিগোপলি বিজনেস, কংগ্লোমারেট বিজনেস। এগুলো কি বলতে পারবেন যে এগুলো কি? কারো জানা আছে? কেউ বলতে পারবেন? ম্যাম, কোয়েশ্চেনটা আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি। আমি জানতে চাচ্ছিলাম, আমরা যে ইকোনমিক পার্সপেক্টিভ থেকে করি যে মনোপলি বিজনেস, ডুওপলি বিজনেস, কংগ্লোমারেট, অলিগোপলি, এগুলো কি? কারো জানা? ম্যাম, মনোপলি হচ্ছে যখন কোনো ইন্ডাস্ট্রিতে কোনো একটা একটা পার্টিকুলার কোম্পানি বা একটা গ্রুপ হচ্ছে ওই পুরো ইন্ডাস্ট্রিটা কন্ট্রোল করে, তখন হচ্ছে এটাকে আমরা মনোপলি ডাকি। হুম, আর ডুওপলি ডাকি যখন দুইটা কোম্পানি হচ্ছে একসাথে কন্ট্রোল করে, যেমন ম্যাম হলিউডের ডিজনি আর ওয়ার্নার ব্রোস হচ্ছে একটা ডুওপলির খুব ভালো এক্সাম্পল। আর ম্যাম অলিগোপলি হচ্ছে যখন একটা মাল্টিপল কয়েকটা কোম্পানি একসাথে হচ্ছে টিম আপ করে হচ্ছে মনোপলিটা বানানোর চেষ্টা করে অনেকগুলো একসাথে, তখন হচ্ছে আমরা ম্যাম অলিগোপলি ডাকি সম্ভবত। আচ্ছা, তো এখানে হচ্ছে অলিগোপলিটা কোনটা বলেছেন আপনি? ম্যাম অনেকগুলো কোম্পানি বা গ্রুপ একসাথে যখন হয়ে একটা গ্রুপ বানায় টু কন্ট্রোল দ্য মার্কেট। আচ্ছা, এটা হচ্ছে ইকোনমিক পার্সপেক্টিভ, মার্কেটের পার্সপেক্টিভ থেকে, তাই না? আমরা তো পড়ি বিজনেস, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, মালিকানার ওনারশিপ পার্সপেক্টিভ থেকে। আর এটা হচ্ছে মার্কেট পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, যে মার্কেটটা কেমন, মনোপলি বিজনেস মার্কেট। আচ্ছা, তো এখানে আহ এটা কেন আসলো এম্পায়ার বিল্ডিংস? তো এখানে বলা হয়েছে হাই লেভেল অফ কর্পোরেট টেক ওভার অ্যাক্টিভিটি। নর্মালি কি হয় যে ম্যানেজমেন্ট যখন ডিফল্ট করে, আদার্স ম্যানেজমেন্ট দিয়ে তারা কি হয়, টেক ওভার হয়ে যায়। সো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রবলেম ক্রিয়েট হয়, ম্যানেজমেন্টের একটা থ্রেটের মধ্যে থাকে। এই জন্য তারা ম্যানেজমেন্ট একটা চিন্তা করে যে উই নিড টু হোল্ড দ্য হাই প্রেস্টিজ, যে আমাদের হাই প্রেস্টিজটা ধরে রাখতে হবে। দ্যাটস ওয়াই দে ক্রিয়েট দ্য লার্জ কংগ্লোমারেট টু প্রটেক্ট দেয়ার রাইট। হ্যাঁ, এই কারণে এই যে তারা একটা কংগ্লোমারেট সিস্টেম ক্রিয়েট করে। সো ইন এগেইনস্ট এখানে শেয়ার হোল্ডারের ইন্টারেস্টটা অনেক বেশি হ্যাম্পার হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে শেয়ার হোল্ডার্সরা ওই ক্ষেত্রে কোনো কিছু করতে পারে না, যখন তাদের একটা লার্জ, মানে আমরা যে চেঞ্জ করে আরেকটা ম্যানেজমেন্টকে নিয়ে আসবো, দেখা যাবে যে সেম অ্যাক্টিভিটিস হয়ে থাকে। সো এই কারণে বলা হচ্ছে যে এম্পায়ার বিল্ডিং, দিস ইজ এ প্রবলেম, যে তারা একটা এম্পায়ার বিল্ডিং করে ফেলে, লার্জ এক্সিকিউটিভ। এটা হচ্ছে একটা প্রবলেমস। ওকে, দেন আরেকটা প্রবলেমস ক্রিয়েট হয় ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং। এটি থাকে অন বেসিস অফ জাজমেন্টাল ইস্যু। আমরা যখন গ্যাপ সিস্টেম ফলো করতাম, ওটা কিন্তু রুল বেসড ছিল। রুল বেসড থাকার কারণে ওখানে কিন্তু কোনো ধরনের ডিসক্রিপেন্সি করার সুযোগ কম। বাট আইফারএস যেটা আমরা বলি, এগুলোতে কিন্তু এটা কিন্তু প্রিন্সিপাল বেসড সিস্টেম। প্রিন্সিপাল বেসড হওয়ার কারণে এখানে কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ করে, যে কিছু জাজমেন্টাল ইস্যু থাকে। কোম্পানি অনেক সময় আছে যে ডিফারেন্ট পলিসি নিয়ে থাকে ফর দেয়ার ইন্টারেস্ট।
যে আমি আগে ডাবল ডিক্লাইন ইউজ করতাম, নাও আই চেঞ্জ মাই পলিসি ফর মাই বেনিফিট, নাও আই ফলো দ্য স্ট্রেট লাইন বেসিস। ওকে, দেন হচ্ছে আসি আর্নিং ম্যানেজমেন্ট। আর্নিং ম্যানেজমেন্টও করে থাকে, দিস ইজ আ পার্ট অফ ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং। আর্নিং ম্যানেজমেন্টে কি করে, যে যখন কোম্পানির প্রফিট টার্গেট ফুলফিল করে, সাপোজ একটা প্রফিট টার্গেট দেওয়া হয়েছে, যে প্রফিট টার্গেট 5 লাখ টাকা, হ্যাঁ 5 লাখ টাকায় সে যদি অ্যাচিভ করতে পারে, দে উইল গেট দ্য বোনাস। বাট ইফ দে ডিডেন্ট ফুলফিল দ্য টার্গেট, তখন তারা কি হবে, বোনাস পাবে না। দ্যাট মিনস ইফ দে অ্যাচিভ 4 লাখ, হ্যাঁ 4 লক্ষ টাকার একটা টার্গেট তারা অ্যাচিভ করেছে, তারপরেও তারা কিন্তু এখানে কোনো প্রফিট বোনাস পাবে না। যখন 4 লক্ষ টাকা হয়, তখন তারা ওইটা 4 লক্ষ শো করে না, হ্যাঁ তারা দেখা যায় আরো কম শো করার ট্রাই করে। হ্যাঁ দেখা যাচ্ছে যে তারা হচ্ছে যাতে টার্গেটটা ফুলফিল না করতে পারে ওই বছরে, এই জন্য তারা প্রফিটটাকে রিডিউস করে। দেন আবার পরবর্তী বছরে এই 1 লাখ টাকা আবার নিয়ে যে তারা ইনক্রিজ করে। দ্যাট মিনস তারা আর্নিংটাকে ম্যানেজমেন্ট করে, যে টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য কখনো তারা আর্নিংসটাকে ইনক্রিজ করছে, কখনো তারা আর্নিংসটাকে রিডিউস করছে। দিস ইজ কল্ড আর্নিং ম্যানেজমেন্ট। সো দিস ইজ আ পার্ট অফ ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং অলসো। তো এখান থেকে কিছু এজেন্সি প্রবলেম ক্রিয়েট হয়, কারণ ম্যানেজমেন্ট এই অ্যাকাউন্টিং পলিসিগুলো ইউজ করে তার নিজের স্বার্থে, হ্যাঁ, নট টু প্রোটেক্ট দ্য শেয়ার হোল্ডার্স বেনিফিট। এ কারণে বলা হয়েছে যে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, দিস ইজ অলসো এ প্রবলেমস অফ এজেন্সি থিওরি। ওকে, দেন আরেকটা আইটেম হচ্ছে অফ ব্যালেন্স শিট আইটেম। কেউ কি আমাকে নাম বলতে পারবেন? অফ ব্যালেন্স শিট আইটেমে কি থাকে, কি কি আইটেম থাকে? কারো জানা আছে? হ্যাঁ, মিম কিছু বলছেন, রিহাত উল মিম। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না ভালো। ম্যাম কন্টিনজেন্ট লায়াবিলিটিকে অফ ব্যালেন্স শিট আইটেম, অ্যাজ আমরা যেহেতু এক্স্যাক্টলি, এটাকে নোটে ডিসক্লোজ কন্টিনজেন্ট। করি। কন্টিনজেন্ট লায়াবিলিটি আর লায়াবিলিটি, ভেরি গুড টার্ম। কারণ এটা আমরা লায়াবিলিটিস এর মধ্যেও দেখাই না। এটা যেমন লিজ লিজ, হ্যাঁ লিজ, অপারেটিং লিজ, অনেক সময় আছে অপারেটিং লিজ অফ ব্যালেন্স শিট আইটেমে দেখানো হয়, বা কোয়াসি সাবসিডারি কোম্পানির কোনো আইটেম, যেরকম সাবসিডারি কোম্পানির আইটেম আমরা দেখাই কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। বাট কোয়াজি সাবসিডারি কোম্পানি যদি কোনো কোম্পানি হোল্ড করে থাকে, প্যারেন্ট কোম্পানি, সেই আইটেমগুলো কিন্তু অফ ব্যালেন্স শিটে দেখানো হয়, সেটা কিন্তু ব্যালেন্স শিটে দেখানো হয় না। সো এগুলো হচ্ছে একটা টেকনিক, অনেক সময় আছে মিস ইউজ করে থাকে, মিস ইউজ, হ্যাঁ যেটার সময় কোম্পানি হিউজ পরিমাণ অপারেটিং লিজ নিয়ে তারা এটা মিস ইউজ করে কোম্পানি দেখা যায় যে প্রফিটাবিলিটিতে হ্যাম্পার করে, একটা তাদের ইন্টারেস্টের জন্য কাজ করে করে থাকে। তো এই অফ ব্যালেন্স শিট আইটেম গুলো যেহেতু ব্যালেন্স শিটে থাকে না, শেয়ার হোল্ডার অলসো ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড যে তাদের প্রফিট অ্যাকচুয়াল অ্যাসেট কত, লায়াবিলিটি কত, এটা তারা অ্যাকচুয়ালি তারা আইডেন্টিফাই করতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা মিসলিডিং ইনফরমেশন প্রোভাইড করা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। সো এই কারণে দেখা যায় যে এখান থেকে একটা এজেন্সি প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, আরেকটা দেওয়া হয়েছে, এটা কি ক্লিয়ার? আর যদি আরো ক্লিয়ার জানতে চান আপনারা হচ্ছে আইএফআরএস 5, ওখানেও দেখতে পারেন, ওখানেও কিছু অফ ব্যালেন্স শিট আইটেম আছে, বা সার্চ করে দেখতে পারেন যে অফ ব্যালেন্স শিট আইটেম আরো কি কি আছে, আরো অনেকগুলো আছে। এবং আইটেম ছিল, হ্যাঁ
এখানেও কিন্তু ম্যানেজমেন্ট হিউজ পরিমাণ অফ ব্যালেন্স শিট আইটেম রেখেছিল, যে কারণে ব্যালেন্স শিটে এটা শোন ছিল না। শেয়ার হোল্ডার আন্ডারস্ট্যান্ডই করতে পারে নাই যে তাদের কাছে যে শেয়ার আছে এটার কোনো ভ্যালুই নাই। ওকে, দেন হচ্ছে টেক ওভার বিডস। টেক ওভার বিডসটা যেটা আমরা দেখি যে বোর্ড অফ ডিরেক্টরস অনেক সময় তাদের অ্যামাউন্টস অফ টাইম অ্যান্ড মানি স্পেন্ড করে থাকে টু ডিফেন্ড দেয়ার কোম্পানি এগেইনস্ট টেক ওভার বিড, যাতে কোম্পানি হোস্টাইল টেক ওভার না হয়, আদার্স কোম্পানি থেকে বা আদার্স কোনো কোম্পানি যাতে হোস্টাইল টেক ওভার না করে থাকে, এই কারণে কি করে, হিউজ পরিমাণ স্পেন্ডিং করে থাকে। আচ্ছা, এখন আমাকে বলেন এই যে হোস্টাইল টেক ওভার বা টেক ওভার বিডস এটা কি, বলেন তো? কারো জানা আছে টেক ওভার বিডস বা এটা কি? ম্যাম, যখন হচ্ছে বড় কোম্পানিগুলো অ্যাকুইজ করে নেয় অন্য একটা ছোট কোম্পানিকে কম্পিটিশন কাট করার জন্য বা পসিবল কম্পিটিশন সরিয়ে দেওয়ার জন্য, ম্যাম ওইটা কি টেক ওভার বিটস বলছি আমরা? হ্যাঁ, এক্স্যাক্টলি, যে অনেক সময় আছে কি যে কোম্পানি টু টু ইনক্রিজ দেয়ার ইনভেস্টমেন্ট অ্যাকুইজিশন করে নেয় আদার্স কোম্পানি, বা যেগুলো ছোট কোম্পানি থাকে মার্কেটে টিকে থাকতে পারে না। আপনি যদি সাস্টেইন না করতে পারেন তখনই তো আপনাকে কেউ হোল্ড করবে, তাই না? যেরকম এয়ারটেল, এয়ারটেল কিন্তু সাস্টেইন করতে পারছিল না, তখনই কিন্তু সে কন্ট্রাক্টে গিয়েছে রবির সাথে মার্জ করার জন্য। যেরকম সিটিসেল হয়েছিল, সিটিসেলও কিন্তু উম, এরকম তারা মার্কেটের যেই চেঞ্জটা ছিল, তাদের যেই সিস্টেম, তাদের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা কিন্তু দ্রুত তারা চেঞ্জ করতে পারে নাই। হ্যাঁ, তো এই কারণে কিন্তু তারা মার্কেট থেকে একদম মার্কেট আউট হয়ে গেছে। বাট তারা যদি আদার্স কোম্পানির সাথে মার্জ করতো বা অন্য কোম্পানির সাবসিডারি হয়ে যেত, সেই ক্ষেত্রে হয়তো তারা তাদের এক্সিস্টেন্সটা ধরে রাখতে পারতো, তাই না? তো অনেক সময় আছে যে কর্পোরেটে বিভিন্ন এ- এই ধরনের কেস আসে, অ্যাবনর্মাল সিচুয়েশন আসে, যে কারণে যদি কোম্পানির ম্যানেজমেন্ট বা টেকনোলজি এগুলো যদি পোর হয়ে থাকে, আদার্স কোম্পানি তাদের টেক ওভার করে নেয়। এখন দেখেন টেক ওভার করে নিলে কি প্রবলেম হয়, যে সাবসিডারি কোম্পানি থাকে বা যেই কোম্পানিকে টেক ওভার করা হচ্ছে ওই কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? ওই কোম্পানির ম্যানেজমেন্ট, যেরকম আমরা দেখলাম যে বাংলাদেশের গভর্নমেন্টে যখন চেঞ্জ হয়েছে, পরবর্তী গভর্নমেন্ট যখন এসেছে তখন কিন্তু আগের গভর্নমেন্টটাকে ইনভ্যালিড অ্যানাউন্স করেছে, তাই না? ইনভ্যালিড অ্যানাউন্স করেছে, কারণ কোম্পানির ক্ষেত্রেও কিন্তু সেম হয়, যে কোম্পানির ক্ষেত্রেও ম্যানেজমেন্ট যখন অ্যাকুইজিশন করে নেয় সেই ক্ষেত্রে কিন্তু আগের ম্যানেজমেন্ট মানে তাদেরকে হচ্ছে প্রত্যেকেই কিন্তু ডিডাক্টেড করে দেওয়া হয়, যে প্রত্যেকটা মেম্বার যারা আছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, নতুন করে ম্যানেজমেন্ট অ্যাপয়েন্ট করা হয়। তার মানে এই যে হোস্টাইল টেক ওভার হওয়ার যে একটা থ্রেট বা একটা ফেয়ার প্রত্যেকটা ম্যানেজমেন্টের মধ্যেই থাকে, এ কারণে দে আর স্পেন্ডিং মাচ মোর মানি টু প্রোটেক্ট দ্য হোস্টাইল টেক ওভার। এখন এই যে প্রোটেক্ট করছে, এটাতে কিন্তু শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট হ্যাম্পার হচ্ছে, বিকজ এটাতে কিন্তু শেয়ার হোল্ডার্স ওয়েলথ ইনক্রিজ হচ্ছে না। এই কারণেই বলা হচ্ছে দিস ইজ এ প্রবলেমস অফ এজেন্সি থিওরি। দেন আরেকটা হচ্ছে আনএথিক্যাল অ্যাক্টিভিটি। আমরা জানি এথিক্স আছে, গুড কর্পোরেট গভর্নেন্স রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ইন আওয়ার কান্ট্রি, তারপরেও আমরা দেখলাম যে প্রত্যেক বিভিন্ন আনএথিক্যাল অ্যাক্টিভিটিস করে, ম্যানেজমেন্টের সাথে লিয়াজও করে তারা বিভিন্ন আনএথিক্যাল ওয়েতে লোন প্রোভাইড করেছে। সেই লোনগুলো এখন ডিফল্ট হচ্ছে, নন পারফর্মিং লোন হচ্ছে, এনপিএল এর পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো এগুলো কেন হয়েছে? বিকজ অফ ম্যানেজমেন্ট আনএথিক্যাল অ্যাক্টিভিটিস।
হ্যাঁ, এইগুলো প্রবাবল প্রবলেমস অ্যারাইজ হয় ফ্রম এজেন্সি থিওরি। এখন এটার সলিউশন কি? টু মিটিগেট দিস প্রবলেম, আমরা এই প্রবলেমস গুলোকে কিভাবে মিটিগেট করতে পারি বলেন তো? কয়েকটা রিজন বলেন তো, যে হাউ উই মিটিগেট দিস প্রবলেম, কিভাবে মিটিগেট করব আমরা এই প্রবলেম গুলোকে? আচ্ছা, এখানে মিটিগেট করার জন্য কিছু প্রবাবল স্কিম দিয়েছে। ম্যানেজারিয়াল রিওয়ার্ড স্কিম। আচ্ছা, বলেন তো এই ম্যানেজারিয়াল রিওয়ার্ড স্কিম প্রত্যেকটা কোনটার কোন কাজ, কোনটার কোন কাজ, বা কোনটা কোন জায়গা থেকে কাজ করবে দেখি বলেন তো। আমি এখানে 4টা স্কিম দিয়েছি। এই 4টা স্কিম কে আমরা দাঁড় করিয়েছি টু মিটিগেট এজেন্সি প্রবলেম। এখন বলেন যে কোনটা কোন দিক থেকে মিটিগেট করার ট্রাই করবে, আমাকে একটু এক্সপ্লেন করেন। আচ্ছা, আপনারা বলছেন না কেউ? আচ্ছা, আমি শেয়ার করি তাহলে আপনাদের সাথে। দেখেন, ম্যানেজারিয়াল লিঙ্ক, ম্যানেজার রিমুনারেশন লিঙ্ক টু মিনিমাম প্রফিট লেভেল। তো এটা হচ্ছে প্রফিট লেভেলের সাথে, মিনিমাম প্রফিট লেভেলের সাথে অ্যাটাচ করে দেয়। বিকজ অফ, যদি আমি তাদেরকে ম্যাক্সিমাম টার্গেট দেই, আপনাদের যদি ম্যাক্সিমাম টার্গেট দেই যে আপনাদের A+ পেতেই হবে, প্রত্যেককেই এই কোর্সে A+ পেতেই হবে, এখানেও কিন্তু সাম অফ স্টুডেন্ট উইল ডিসঅ্যাপয়েন্ট উইথ দ্যাট ডিসিশন। হ্যাঁ, যে সবাইকে ভালো করাতে চাচ্ছে অথরিটি, যে সবাইকে A+ দিতে চাচ্ছে, তারপরেও সাম স্টুডেন্ট আর কনফ্লিক্ট উইথ দ্যাট ডিসিশন। কেন? কারণ দে উইল নট ফুলফিল দ্যাট টার্গেট। কারণ এখানে তো স্টুডেন্ট, ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্ট আছে। করে বের হতে চাই, শুধু আমি গ্রাজুয়েশনটা নিতে চাই, নো নিড টু ফুলফিল মাই হাইয়েস্ট সিজিপিএ, টু হোল্ড দ্য হাইয়েস্ট সিজিপিএ। আমি জাস্ট অ্যাভারেজ মার্কিং এ পাশ করতে চাই। কারো ড্রিমস থাকে এরকম, কেউ চায় যে শুধুমাত্র 10-2 পাশ করতে চাই। সো এখানেও রিমুনারেশনে এরকম যে মিনিমাম প্রফিট লেভেল, তাদের ম্যাক্সিমাম প্রফিট লেভেল দিলে অনেক সময় আছে যে তারা ওই টার্গেটটা ফুলফিল করার জন্য কাজ করতে থাকে। তারা হচ্ছে শর্ট টার্মটাকে বেশি ফোকাস করে, শর্ট টার্ম বেশি ফোকাস করে, শর্ট টার্ম ফোকাসেস, শর্ট টার্ম ফোকাস করে থাকে, শর্ট টার্ম ফোকাসেস ইন এক্সপেন্স অফ লং টার্ম ইনভেস্টমেন্ট। in expense of long-term profitability, in expense of long-term profit। তারা শর্ট টার্মকে বেশি ফোকাস করে ইন এক্সপেন্স অফ লং-টার্ম প্রফিট। হ্যাঁ, এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়, এখান থেকে একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, যে যখন আমি রিমুনারেশন লিঙ্ক টু মিনিমাম প্রফিট, এবং ম্যাক্সিমাম প্রফিট তো দেওয়া যাবে না, কারণ ম্যাক্সিমাম দিতে গেলে দে উইল অলসো ডিসঅ্যাপয়েন্ট বিকজ দে উইল নট ফুলফিল দ্য টার্গেট, যে আমরা তো এই টার্গেট ফুলফিল করতে পারবোই না। সো ইজ ইটস হুজ, যে যার মতন আমরা কি করি, কাজ করি। ওকে, সো টার্গেট হতে হবে মিনিমাম, যাতে ফুলফিল করতে পারে, বাট এভরিওয়ান ট্রাই টু ফুলফিল দ্য টার্গেট। ওকে, দেন রিমুনারেশন লিঙ্ক টু ইকোনমিক ভ্যালু অ্যাডেড। এখানে যেহেতু প্রবলেম আছে, প্রবলেমটা কি, যে তারা লং টার্মের প্রফিট, লং টার্মের প্রফিটাবিলিটিটাকে কনসিডারেশনে আনবে না। এই কারণে আমি সেকেন্ড স্টেপ অফ
রিওয়ার্ড স্কিম নিচ্ছি, রিমুনারেশন লিঙ্ক টু ইকোনমিক ভ্যালু অ্যাডেড, যে আমি তাদের ইকোনমিক ভ্যালু অ্যাডেড, দ্যাট মিনস শেয়ার হোল্ডার ওয়েলথ ইনক্রিজ এর সাথে লং টার্ম প্রফিটাবিলিটির সাথে আমি তাদের রিমুনারেশনটা লিঙ্ক করে দিতে পারি। ওকে, তার মানে এটা আমার আগের যে রিমুনারেশন সিস্টেমটা ছিল ওইটার শর্টকামটাও দূর করে দিল। ওকে, তারপরেও দেখা যায় ম্যানেজমেন্ট অনেক সময় আছে যে তাদের রেভিনিউটাকে গ্রোথ করতে চায় না, হ্যাঁ, প্রফিটাবিলিটি ইনক্রিজ করছে বাট তাদের সেলটাকে ইনক্রিজ করতে চাচ্ছে না। তো অনেক সময় থাকে যে কোম্পানি সেলস এর সাথে তাদের রিমুনারেশনটা লিঙ্কড করে দেয়, যে 1% রিমুনারেশন you will be provided 1% remuneration with this sales, 5 লাখ সেলস or 20,000 প্রোডাক্ট যদি আপনি সেল করেন, এরকম থাকে কিন্তু প্রোডাক্টের সাথে, এরকম সেলের সাথে কিন্তু রেমুনারেশন অ্যাটাচ করা থাকে সেলস এর উপরে, যে 20,000 প্রোডাক্ট সেল করলে তুমি 5% পাবা, 1% পাবা, এরকম রেভিনিউ গ্রোথটা যাতে আমার ইনক্রিজ থাকে এই কারণেও কি করা হয়, রিমুনারেশনটাকে লিঙ্কড করে দেওয়া হয়। ওকে, দেন অ্যান এক্সিকিউটিভ শেয়ার অপশন স্কিম, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার সেলসটাকে ইনক্রিজ করে দিলাম, তাই না, সেলসটাকে সেলসের সাথে লিঙ্ক করে দিলাম। আর এটা ছিল সেকেন্ড পয়েন্টটা ছিল শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের সাথে আমি এটা লিঙ্ক করে দিয়েছি, হ্যাঁ, শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আচ্ছা, থার্ড পয়েন্টটা কেউ বলতে পারবে যে থার্ড পয়েন্টটা কিভাবে আমি অ্যাপ্লাই করছি? সরি, ফোর্থ পয়েন্টটা কেউ বলতে পারবেন? ফোর্থ পয়েন্টটা এখন আমি প্রফিটাবিলিটির সাথেও অ্যাটাচ করেছি, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের সাথেও অ্যাটাচ করেছি, ওকে, সেলস এর সাথেও অ্যাটাচ করেছি রিমুনারেশন। তারপরেও প্রবলেম থাকছে, কোম্পানি যে ম্যানেজাররা আছে দে উইল নট থিঙ্ক দে আর দ্য ওনার, এত কিছুর পরেও তারা চিন্তা করছে না যে আমরা ওনার। লাস্ট স্টেজে শেয়ার হোল্ডার ডিসিশন নিল যে আমি তাদেরকে কি ওনার বানিয়ে দিই, তাহলে তারা আরেকটু মিটিগেশন, যেটা এজেন্সি প্রবলেম একেবারে শেয়ার অপশন প্রোভাইড করবে। তার মানে এখানে এসে তাদেরকে কি করা হচ্ছে, ওনার বানিয়ে দেওয়া হচ্ছে, তাই না? এই চারটা স্কিম হচ্ছে ইউজ করা হয় টু মিটিগেট এজেন্সি প্রবলেম। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন নাকি স্টিল নাও ইউ ফেস দ্য, অথবা কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কথা নাই? হুম, কি বুঝতে পেরেছেন নাকি শুধু শুনেই যাচ্ছেন? কি বলছে কিছুই বুঝতে পারছি না, কিছু তো রেসপন্স করতে বুঝতে হবে। পেরেছি ম্যাম। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আর কেউ? আর কেউ নাই? আপনাদের সাউন্ড বেশি পাওয়া যায় অ্যাটেন্ডেন্সের সময়, সবাই আপনারা খুব অ্যাটেন্টিভ থাকেন, মনে হচ্ছে যে ওই টাইমটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাটেনশন ধরে রাখা যায়। এই যখন ক্লাস নিচ্ছি উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড যে আপনাদের অ্যাটেনশন আছে কি না, কোনো রেসপন্স নাই, রেসপন্স না থাকলে তো আমরা এটাই ধরে নিব যে আপনাদের কোনো অ্যাটেনশন নাই, তাই না? রেসপন্স করবেন মাঝে মাঝে। আচ্ছা, এখন বলেন যে আমি এই যে প্রফিটাবিলিটি আমি স্কিম শেয়ার করলাম বা হচ্ছে তাদেরকে এজেন্সি প্রবলেমস গুলো আমি
বললাম। এখন এই প্রবলেমস গুলো আমি আইডেন্টিফাই করব কিভাবে, আমার যেই কর্পোরেট অবজেক্টিভস আছে আমি এটা মেজার করব কিভাবে, যে আমার প্রফিটাবিলিটি এত, আমার রিটার্ন এইটা, আমার ডেট অ্যান্ড গিয়ারিং, ডেট ইকুইটি রেশিও যেটা বলা হয়, যে ডেট ইকুইটি রেশিও। ওকে, দেন হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি কত আছে, দ্যাট মিনস আমি শর্ট টার্ম লায়াবিলিটিস যেগুলো আছে আমি এটা পে করতে পারবো কিনা, আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অর নট। কিভাবে ইনভেস্টর, কিভাবে শেয়ার হোল্ডার এটা আন্ডারস্ট্যান্ড করবে, কর্পোরেটের অবজেক্টিভসটা ঠিক আছে কিনা আমরা কিভাবে বুঝতে পারবো যে এই কর্পোরেট বা এই ম্যানেজমেন্টে যারা আছে তারা গুড ডিল করছে। হাউ উই আন্ডারস্ট্যান্ড বাই দিস ফোর রেশিও অ্যানালিসিস। First one is the profitability and return analysis. Second is the debt and gearing. Debt এটা লেভারেজও বলা হয়, লেভারেজ গিয়ারিংটাকে যে লেভারেজ রেশিও বা ডেট কাভারেজ রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, এগুলো এখানে থাকে, ডেট টু ইকুইটি রেশিও। ওকে, দেন লিকুইডিটি, যে আমার শর্ট টার্ম লোন পে করার অ্যাবিলিটি আছে কি না, এটা হচ্ছে লিকুইডিটি মেজার করে, যে কোম্পানির লিকুইডিটি পজিশনটা কেমন, শর্ট টার্ম, ইজ দ্য কোম্পানি পে দ্য শর্ট টার্ম ডেট অর নট। দেন আছে ইনভেস্টর্স, এখানে ইনভেস্টর্স পার্সপেক্টিভ থেকে কিছু রেশিও অ্যানালিসিস আছে, যে তারা লং টার্ম যেই লোনটা আছে সেই লং টার্ম লোনটা প্রোভাইড করতে মানে তাদের পে করার অ্যাবিলিটি আছে কিনা, বা তাদের ইনভেস্টমেন্ট আছে কিনা, হ্যাঁ, বা তারা নিউ এক্সটেনশন করছে কিনা, এটা ফাইন্ড আউট করা যাবে ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে অ্যানালিসিসটা করলে। তার মানে একটা কর্পোরেটের অবজেক্টিভস থাকে এই চারটা, প্রফিট মানে এই কোর অবজেক্টিভস। যদি আমি ম্যানেজমেন্টের অ্যাবিলিটি চিন্তা করি যে এই চারটা অ্যানালিসিস আমার করতে হবে, তাহলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড টু ফাইন্ড আউট দিস ম্যানেজমেন্ট ইজ গুড অ্যান্ড দিস ম্যানেজমেন্ট ইজ টেকিং দ্য বেনিফিট, আর দে আর ব্যাড, আমরা বলতে পারি যে তাদেরকে টেক ওভার, রেডি টু টেক ওভার। ওকে, দেন হচ্ছে আমরা দেখি যে কর্পোরেট গভর্নেন্স কোড, অবশ্যই ম্যানেজমেন্ট যাতে ঠিক থাকে এটার জন্য একটা কোড অফ কন্ডাক্ট আছে, আমাদের দেশেও আছে। 2015-তেও কর্পোরেট গভর্নেন্স কোড হয়েছে, 2018-তেও হয়েছে কর্পোরেট গভর্নেন্স কোড, মডিফাই হয়েছে। তো এখানে বলা আছে নন এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে, আগে ছিল এক্সিকিউটিভ ডিরেক্টরস, এখানে বারবার বলা হচ্ছে নন এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে ম্যাডাম, এই যে ব্যাংকগুলোর যে কেলেঙ্কারি হলো, কোম্পানিগুলোর যে কেলেঙ্কারি হচ্ছে, এখানে কি কোনো নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল না? এখানে কি কেউ ছিল না অ্যাকচুয়ালি ডিরেক্টর হিসেবে? অবশ্যই ছিল, বাট দে আর প্যাট্রোনাইজ বাই দ্য গভর্নমেন্ট। তারা কি করেছিল? গভর্নমেন্টের প্যাট্রোনাইজ করেছে, আমরা দেখেছি যে কি পরিমাণ করাপ্টেড ছিল। দ্যাট মিনস যারা নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল, দে অলসো ব্রিচ দেয়ার কন্ট্রাক্ট, তাই না, যে তারাও কন্ট্রাক্ট ব্রিচ করেছে। যেরকম নন এক্সিকিউটিভ ডিরেক্টর হওয়ার জন্য কিছু কন্ডিশন থাকে, যাতে তারা এখানে এসে তাদের ইন্টারেস্ট হোল্ড না করে, তারা একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেমুনারেশন পায় ফ্রম দ্য কোম্পানি, বাট এটা যদি হচ্ছে এক্সিকিউটিভ নাও দেয় তারপরেও এটা তারা কোম্পানি থেকে পাবে, মানে এক্সিকিউটিভের ডিসিশন যদি সে নাও অ্যাকসেপ্ট করে তারপরেও সে পাবে, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট। সে স্যালারি রিমুনারেশন পাবে কেন? টু ওয়ার্ক অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তার কিছু কোয়ালিটি থাকে, যেরকম তাকে ইন্ডিপেন্ডেন্ট পার্সন হতে হবে, অর্থাৎ কোম্পানির সাথে তার কোনো রিলেশনশিপ আছে, ওনারশিপ রিলেশনশিপ আছে, এরকম কোনো পজিশন সে হোল্ড করবে না বা তার থাকবে না, এবং সে অ্যাডভাইজার হিসেবে কাজ করবে। হ্যাঁ, সে কোনো ডিসিশন দিবে না, তার কাছে ডিসিশন আর
আসলে সে অ্যাডভাইজার হিসেবে কাজ করবে, নট টু হোল্ড শেয়ার অপশন। সে কোনো শেয়ার অপশনও হোল্ড করবে না। এবং এখানে আছে যে তারা হচ্ছে ইউনিভার্সিটির টিচার্স হবে, যে যারা কিনা মার্কেট অ্যানালিসিস করতে পারে। হ্যাঁ, যেরকম শেয়ার মার্কেটে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল কাকে, ইউনিভার্সিটি টিচারদেরকে। হ্যাঁ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কিন্তু ওখানে কারা ছিল, ইউনিভার্সিটি টিচাররাই ছিল। তারপরেও প্রবলেমস হয়েছিল বিকজ অফ উই আর প্রাইম মিনিস্টার মেন, তাই না? এরকম কিছু পার্সনদেরকেই অ্যাপয়েন্ট করা হয়েছিল। এই কারণেই আমরা দেখেছি যে আমাদের কর্পোরেট গভর্নেন্সের যে প্রবলেমটা এটা ক্রিয়েট হয়েছে, যে ইভেন নন এক্সিকিউটিভ ডিরেক্টরস দেরও প্রবলেম ছিল। সো তাদের একটা কোড অফ কন্ডাক্ট আছে প্রত্যেকটা কোম্পানি, যেরকম ইসলামী ব্যাংকের যে প্রবলেমটা, এখানে কিন্তু 2015 সালের পর থেকে যে সকল এক্সিকিউটিভ দেওয়া হয়েছে এটা কিন্তু সবকিছু গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড। নন এক্সিকিউটিভ ডিরেক্টরের 1/3, মানে আমার যত ডিরেক্টর আছে তার 1/3 থাকবে নন এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে 1/3 মাস্ট থাকতে হবে। যদি 6 জন থাকে ডিরেক্টর, সেই ক্ষেত্রে 2 জন কে হবে, নন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতে হবে মাস্ট। মানে একটা পোর্শন আছে যে 1/3 মাস্ট থাকতে হবে। এখন বলতে পারেন যে এক্সিকিউটিভ ডিরেক্টর কারা, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন এবং তাদের ইন্টারেস্ট কেমন। ডিরেক্টরদের ইন্টারেস্ট আমরা দেখলাম, দে উইল ওয়ার্ক ফর দ্য কোম্পানি, দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট টু রিলেট উইথ দ্য কোম্পানি, যে তাদের কোনো ইন্টারেস্ট নাই, তারা ফিক্সড একটা অ্যামাউন্ট রিমুনারেশন পায়, তাছাড়া আর কোনো ইন্টারেস্ট এখানে নেই। এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টরের ইন্টারেস্ট হচ্ছে দে আর দ্য সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার্স, এবং প্রত্যেকেই ডিপেন্ডেন্ট। এক্সিকিউটিভ ডিরেক্টররা কি হয়, ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস কোম্পানির সাথে তাদের কি আছে, ইন্টারেস্ট আছে। হ্যাঁ, কোম্পানির সাথে তাদের ইন্টারেস্ট আছে, দ্যাট মিনস তারা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাদের হয়তো শেয়ার স্কিমও আছে, শেয়ার অপশনও আছে কোম্পানিতে। এক্সিকিউটিভ ডিরেক্টরস। সো এই কর্পোরেট গভর্নেন্স কোড ফলো করে আমাকে নন এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে, যাতে আমি এজেন্সি প্রবলেমটা মিটিগেট করতে পারি। যখন একটা কোম্পানি ডিসিশন নিচ্ছে, নন এক্সিকিউটিভ ডিরেক্টররা দেখবে যে দিস ডিসিশন ইজ ফেভারেবল ফর কোম্পানি অর নট। ওকে, এটাই হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড। আরো অনেক কোডে আরো অনেক বিষয় আছে, তার মধ্যে মেজর একটা বিষয় হচ্ছে নন এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর। ওকে, দেন আমরা যাই হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। আমি কিছু কোয়েশ্চেন করব আপনাদের, এখানে দেখি অ্যান্সার করতে পারেন কিনা। অন বেসিস অফ থট ইউ জাস্ট অ্যাপ্লাই ইউর থট। ওকে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং টু। প্রত্যেকেই কথা বলতে হবে, দেখি আপনারা অ্যান্সার করেন তো এটা কি হবে, দেখা যাচ্ছে কি। দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনটা? টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং, দেখি আন্ডারস্ট্যান্ডিং টেস্ট করেন তো, অ্যান্সার কি হবে প্রথমটা? Financing decision. ফাইন্যান্সিং। আর কেউ, এনিওয়ান? ম্যাম ইকোনমিক ডিসিশন। ইকোনমিক ডিসিশন। আচ্ছা, আর কেউ?
ম্যাম ইকোনমিক ডিসিশন। right? Everyone, please response. Everyone, please response. Which one? Is economics, economic. Dividend decision, investment decision, economic decision, or financing decision? Which one you prefer? আচ্ছা, প্রথমে আমরা কোয়েশ্চেনটা ইকোনমিক ডিসিশনটা ম্যাম হ্যাঁ ফাতিন, I took your answer. What is the reason to choose economic decision, not financing decision, not dividend decision, not the investment? ম্যাম ইনভেস্টমেন্ট ডিসিশনটার ক্ষেত্রে আসলে ম্যাম ডিসিশনটা এরকম যে কোম্পানির ফান্ডটা কিভাবে ইনভেস্ট করতে হবে। ফাইন্যান্সিং এর ক্ষেত্রে হচ্ছে ম্যাম কোম্পানির যে অপারেশনস আর গ্রোথ এই ডিসিশন গুলো আসতেছে। আর ডিভিডেন্ডের ক্ষেত্রে হচ্ছে ম্যাম এই যে ডিভিডেন্ডের উপরে কিরকম প্রফিট আসবে, শেয়ার হোল্ডারের কাছে কিরকম যাবে, এগুলো আসবে যেটা কিনা আসলে ফাইন্যান্সিয়াল ম্যানেজার নিবে। কিন্তু ম্যাম ইকোনমিক ডিসিশনটা তো পুরাই অন্যরকম, ইকোনমির সাথে রিলেটেড। সো ওইটা তো আসলে ম্যাম একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার কখনোই নিবে না। That means dividend decision is taken by financial manager and investment decision is also taken by financial manager, financing decision also. But economic decision টা কে নিবে? Economic decision নেওয়ার কাজ কি financial manager এর? না ম্যাম, তাহলে এই ডিসিশনটা কে নিবে? ইকোনমিক্স ডিপার্টমেন্ট বা ইকোনমিক্স বিষয় নিয়ে ইকোনমিক অ্যানালিসিস্ট যারা আছে, দে উইল টেক দ্য ডিসিশন অন বেসিস অফ ইকোনমি। আচ্ছা, কেউ একজন বলেছিলেন ফাইন্যান্সিং ডিসিশন। I just want to know what is the reason to choose this answer. ভুল হতে পারে, কনসেপ্ট ভুল হতে পারে, বাট we will try to clear our concept. ফাইন্যান্সিং ডিসিশনটা কেন চুজ করেছিলেন? আচ্ছা, ওইটা হচ্ছে রং অ্যান্সার, বিকজ ফাইন্যান্সিং ডিসিশন ইজ টেকেন বাই ফাইন্যান্সিয়াল ম্যানেজার ইন এ কোম্পানি। ওকে, এখন হচ্ছে আমরা নেক্সট টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 3, নাম্বার 3, এটা আপনারা বলবেন। এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, the agency problem is একটা statement. This is a statement. The agency problem is a driving force behind the growing importance attached to sound corporate governance or auditor. Which one you choose? ম্যাম জাস্ট একটা চুজ করতে হবে? হ্যাঁ, একটা চুজ করতে হবে, মানে কোনটা কে আপনি ম্যাম agents, ম্যানেজার হবে। managers. Why not customers? Why not shareholders? Why not auditors? ম্যানেজার হচ্ছে দুইজনের মাঝে, এই কারণে Manager মিডলম্যান হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করছে? মিডলম্যান মানে কাস্টমার এবং Okay. যে ক্লায়েন্ট। Managers are the middleman that between what? Middleman কাদের মধ্যে বলেন তো? কোম্পানি এবং শেয়ার হোল্ডার্স, তাই না? মিডলম্যান বলতে, এজেন্টস বলতে আমরা কি বুঝি? ইন বিটুইন কোম্পানি এন্ড শেয়ার হোল্ডার্স, তাই না? সো এখানে অ্যান্সারটা কোনটা হবে? ম্যানেজার্স। ওকে, আই উইল টেক দ্য অ্যান্সার ম্যানেজার। সবাইকে অ্যাগ্রি করছেন যে এটা ম্যানেজার হবে?
Yes, ma'am. ওকে, বাকি সবাই সবাই কি কেউ কেউ কি আছেন ডিসঅ্যাগ্রি করছেন এই অ্যান্সারের সাথে? এরকম কেউ আছেন? এনিওয়ান ডিসঅ্যাগ্রি? কেউ ডিসঅ্যাগ্রি করছেন? নো ওয়ান। ওকে, আচ্ছা, এই স্টেটমেন্টটা আমাকে কে ক্লিয়ার করতে পারবে? দ্য এজেন্সি প্রবলেম ইজ আ ড্রাইভিং ফোর্স। We are considering agency problem is a driving force behind the growing importance of a sound corporate governance. একটা sound corporate governance এর main problemটা কি? Agency problem, তাই না? একটা sound corporate governance, like everybody works for the company, everybody works for the shareholders. এটাই তো হওয়া উচিত ছিল in perspective of the business. যে everybody work for the shareholder, everybody work for the business growing, business sustainability. Okay, but agency problemটা কেন আসছে এখানে in sound corporate governance? কেন ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছে? কেউ বলতে পারবেন? হয় এজেন্সি প্রবলেম ইজ ওয়ার্ক অ্যাজ এ ড্রাইভিং ফোর্স, এই স্টেটমেন্টটা আমাকে জাস্ট একটু অ্যান্সার করবেন যে হয় এজেন্সি প্রবলেম ইজ ইউজ অ্যাজ এ ড্রাইভিং ফোর্স ইন এ সাউন্ড কর্পোরেট গভর্নেন্স। ম্যাম, সামটাইমস ম্যানেজাররা হচ্ছে শেয়ার হোল্ডার বা কাস্টমার্স এর কথা চিন্তা না করে কিভাবে নিজেদের প্রফিট বাড়ানো যায় বা ম্যাক্সিমাম স্যালারি তুলে নেওয়া যায় ওই কাজটা অ্যাকচুয়ালি করে। সো কর্পোরেট গভর্নেন্স এর ভালো ইমপ্লিকেশন না থাকলে ওদের জন্য এই লুপহোল গুলো ইউজ করা অনেক ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, আমরা কিন্তু এটা এক্সপ্লেইন করেছিলাম, আমরা কিন্তু অলরেডি এটা অ্যান্সারও করেছি, আপনার অ্যান্সারের সাথে আমি অ্যাগ্রি করছি। আমরা কিন্তু প্রথমে কিন্তু এটা এক্সপ্লেইন করেছি, অর্থাৎ আপনাদের কিন্তু কোয়েশ্চেন যদি ঘুরে মানে এরকম যদি একটু টার্ন করে দেওয়া হয় যে এজেন্সি প্রবলেমস, হোয়াই এজেন্সি প্রবলেম আর দ্য মেইন ড্রাইভার, হ্যাঁ, রিজন কিন্তু এই যে এইগুলো, ঠিক আছে? যা separation of ownership and control, remuneration system, empire building, creative accounting, of balance sheet item. So যাতে এটা মেনটেন করেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে থার্ড কোয়েশ্চেন দেখি পারেন কিনা, এটা একটু ডিফিকাল্ট। থার্ড কোয়েশ্চেন বলতে টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 4, নাম্বার 4, এটা বলেন। বলেন তো। আচ্ছা, একটু সময় দেই, আমি আবার খুব র্যাপিডলি বলছি কারণ এটা তো আন্ডারস্ট্যান্ড করতে হবে আপনাদের। আচ্ছা, গিয়ারিং বলতে আমি একটু বুঝাই। গিয়ারিং বলতে আমরা বুঝি ডেট টু ইকুইটি রেশিও, লেভারেজ রেশিওটাকে বুঝায়। অনেকে এই টার্মটা ক্লিয়ারলি বুঝতে পারছিল না, নিউ টার্ম যেহেতু। ম্যাম, অফকোর্স ওরা হচ্ছে অপশন ডি চুজ করবে বিকজ নিজেদের বুকস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বুক করার জন্য। নিজেদের ফাইন্যান্সিয়াল এক্সিস্টেন্স প্রুফ করার জন্য। হ্যাঁ ম্যাম, শেয়ার হোল্ডাররা যেন হচ্ছে আরো ইনভেস্ট করে বা ইনভেস্টমেন্ট তুলে না নেয়, এন্ড ক্রেডিটররা যেন লোন দিতে থাকে। সো ওইটার জন্য হচ্ছে এদের গিয়ারিং রেশিওস ভালো দেখানো খুব ইম্পর্টেন্ট সবকিছুর উপরে। ওকে, দেন নাম্বার, ইউ চুজ দ্য অপশন নাম্বার ডি। ইয়েস ম্যাম। ওকে, শিফটিং দ্য লেভেল, কারণ অনেকে আমাকে ভালো থাকে, কোম্পানি পজিশন যদি ভালো থাকে, ইফ মাই কোম্পানি ইজ গ্রোয়িং কোম্পানি, স্যালারি আমি কেন প্রভিশন রাখতে যাব?
কেন আমি হচ্ছে প্রভিশন ক্রিয়েট করব ফর ওয়েজ অ্যান্ড স্যালারি, তাই না? আই ডোন্ট ক্রিয়েট এনি প্রভিশন অ্যান্ড স্যালারি বিকজ আমার কোম্পানি গ্রো করছে। আই হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি টু প্রোভাইড দ্য এমপ্লয়ি, প্রোভাইড। এটা ছিল। আর হচ্ছে আপনাদের একটা টাস্ক ছিল, আপনাদের মনে আছে কিনা নাকি ভুলে গেছেন? আমি একটা টাস্ক দিয়েছিলাম যে প্রবাবল একটা কনফ্লিক্ট, প্রবাবল কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে, এটার একটা রিজন বের করতে। কেউ কি করেছেন? আমাকে একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তো করলে। এটা আপনাদের শেষ। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা টাস্ক দিয়েছিলাম স্টেক হোল্ডার্স এবং পটেনশিয়াল কনফ্লিক্ট। স্টেক হোল্ডার কনফ্লিক্ট, যে কেন কনফ্লিক্ট ক্রিয়েট হয়, কেউ কি করেছেন এটা? আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আই অলসো সেন্ড দিস টাস্ক। কেউ করেন নাই? নো ওয়ান? স্টেক হোল্ডার্স কনফ্লিক্ট, আচ্ছা, যেহেতু কেউ করেন নাই আমাকে বলেন এমপ্লয়ির সাথে শেয়ার হোল্ডারের। আপনারা আমাকে এটা করে সাবমিট করবেন, অনেকেই হয়তো স্কিপ করে গেছেন, যে ম্যাডাম হয়তো ভুলে গেছে। আচ্ছা, আমাকে এটা সাবমিট করবেন। তার আগে আমরা একটু চিন্তা করি বিষয়টা নিয়ে, যে এমপ্লয়ি এবং শেয়ার হোল্ডারদের মধ্যে পটেনশিয়াল কনফ্লিক্ট কি হতে পারে বলেন তো। একটা কনফ্লিক্ট বলেন, যে এমপ্লয়ি কি চায়। আমি একটা বলি আপনাদের। এমপ্লয়িরা ম্যাম কম্পেনসেশন চায়। হ্যাঁ, শেয়ার হোল্ডার কম্পেনসেশন দিতে চায় না, তাই না? এটা আমার হচ্ছে পটেনশিয়াল কনফ্লিক্ট। শেয়ার হোল্ডার ম্যাম প্রফিট চায় ম্যাম। শেয়ার হোল্ডার প্রফিট চায় বলতে শেয়ার হোল্ডার্স হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন চায়, তাই না? বা জি ম্যাম। প্রফিট, তাদের ডিভিডেন্ড চায়। আচ্ছা, দেন হচ্ছে কাস্টমার্স এন্ড কমিউনিটি অ্যাট লার্জ। কমিউনিটি বলতে এখানে এরকম থাকতে পারে এনভায়রনমেন্ট কমিউনিটি, তাই না? এই ধরনের কমিউনিটি। ম্যাম সেই তাহলে কি এখানে এনভায়রনমেন্টাল কনফ্লিক্ট? আচ্ছা, কমিউনিটি অ্যাট লার্জ, বা এখানে আপনি কমিউনিটি অ্যাট লার্জ বলতে একটা ভেগ একটা ওয়ার্ড এখানে এসেছে, আম, যে কাস্টমার্স এর সাথে কমিউনিটি অ্যাট লার্জ, যে তাদের কি কনফ্লিক্ট হতে পারে। সাপোজ ধরেন এখানে থাকতে পারে যে এনভায়রনমেন্ট কমিউনিটি থাকতে পারে, বা কোম্পানির কোম্পানি ম্যানেজমেন্টের কমিউনিটি থাকতে পারে। হ্যাঁ, এখানে ইন্ডিকেট করা হচ্ছে, এখন বলতে পারেন যে কাস্টমার্স তো একটা কমিউনিটি, তাই না? ম্যাম জি ম্যাম। হ্যাঁ, কাস্টমার্সও একটা কমিউনিটি, বাট কাস্টমার্সকে যেহেতু এখানে আলাদা করে দেখানো হয়েছে, তার মানে কাস্টমার্স এর সাথে কমিউনিটি অ্যাট লার্জের একটা ডিফারেন্সিয়েট আছে। সো কার কি এক্সপেকটেশন বলেন? ম্যাম কাস্টমারদের ক্ষেত্রে যেমন ম্যাম ওরা লো প্রাইস চায়, এটা একটা এক্সপেকটেশন হইতে পারে না? হ্যাঁ, আর আর ম্যাম কমিউনিটি এট লার্জের ক্ষেত্রে ম্যাম আপনি যেটা বললেন এনভায়রনমেন্টের একটা ব্যাপার, এটা আসতে পারে। আবার লো প্রাইসের সাথে যদি যেরকম দেখি ধরেন ম্যাম, আমরা হচ্ছে লো প্রাইস যখন প্লাস্টিক ইউজ করছি, তাই না? তখন ম্যাম প্রোডাকশন রিলেটেড একটা ম্যাম এনভায়রনমেন্টের উপর একটা বাজে ইম্প্যাক্ট করতেছে ম্যাম, এরকম। হ্যাঁ, বাজে ইম্প্যাক্ট পড়ছে, বাট দেখেন যে আমরা যদি একটু হাই প্রাইস দেই, আমরা যদি যেরকম বলা হচ্ছে যে এখন স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামটাও আমাদের জন্য হার্ম করছে, বাট আমরা যদি স্টিল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের হার্মফুল
হার্মনেস একটু কম হয়। বাট এখন হাই কোয়ালিটি স্টিল যদি আমরা ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক কমে যায়, সরি ইনক্রিজ হয়ে যায়, তাই না? যে প্লাস্টিক যেরকম সহজলভ্য, যেরকম দেখবেন যে আপনারা যখন প্লাস্টিকের একটা বোতল কিনতে যান, কম্পারেটিভলি প্রাইসটা একটা স্টেইনলেস স্টিলের যদি কোনো ওয়াটার পট কিনতে চান, প্রাইস ডিফারেন্স অনেক বেশি না? তার মানে কি এই যে কাস্টমার্স এর ডিমান্ড থাকে যে এখানে হচ্ছে আমি কিভাবে লো প্রাইসে পাবো, গ্রেট চয়েস, মানে ম্যাক্সিমাম কাস্টমার্স। আর কমিউনিটি আর লার্জ থাকে যে এনভায়রনমেন্ট কনসার্ন, যে তাদের এনভায়রনমেন্ট প্রটেক্ট হচ্ছে কিনা। হ্যাঁ, এটা ওকে। দেন নেক্সট, শেয়ার হোল্ডার অ্যান্ড ফাইন্যান্স প্রোভাইডার কি ধরনের কনফ্লিক্ট থাকে? ম্যাম শেয়ার হোল্ডাররা হচ্ছে হাই রিটার্ন চায় ম্যাম, এটা একটা কনফ্লিক্ট। আর ফাইন্যান্স প্রোভাইডার যেমন ম্যাম ধরেন, হ্যাঁ বলেন, হাই রিস্ক ম্যাম ওদের হাই ক্ষেত্রে রিটার্ন। যেমন ম্যাম একটা লোয়ার রিস্ক নেওয়ার ব্যাপারটা থাকে ম্যাম। আচ্ছা, আর কেউ বলবেন শেয়ার হোল্ডার এবং ফাইন্যান্স প্রোভাইডারের মধ্যে ডিফারেন্ট কি? আপনারা চাইলে, যাদের মাইকে প্রবলেম, আপনারা চাইলে মেসেজও দিতে পারেন। আই অলসো সি দা চ্যাট বক্স অ্যাজ ওয়েল। ওকে, যদি কারো প্রবলেম থাকে এখানেও শেয়ার করতে পারেন, বাট আপনাদের শেয়ার করতে হবে। হ্যাঁ, প্রত্যেককেই শেয়ার করতে হবে যে শেয়ার হোল্ডার, ফাইন্যান্স প্রোভাইডার এবং এমপ্লয়ি শেয়ার হোল্ডার কার কি কনফ্লিক্ট, পটেনশিয়াল কনফ্লিক্ট কি কি হয়। ম্যাম, ফাইন্যান্স প্রোভাইডাররা চায় হচ্ছে যে প্রফিট যেটা আসে সেই প্রফিটটাকে আবার রিইনভেস্ট করতে কোম্পানিতে, কিন্তু হুম। শেয়ার হোল্ডাররা চায় যে ডিভিডেন্ড নিতে, প্রফিটটা নিজেরা নিতে। এইটা হচ্ছে একটা কনফ্লিক্ট। আচ্ছা, শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড নিতে চায় আর ফাইন্যান্স প্রোভাইডাররা রিইনভেস্টমেন্ট করতে চায়। বুঝি নাই আপনার কথা, মানে ফাইন্যান্স প্রোভাইডার যারা আছে তারা চায় রিইনভেস্টমেন্ট করুক হ্যাঁ প্রফিটটা। ম্যাম, মানে ফাইন্যান্স ফাইন্যান্স প্রোভাইডাররা চায় যে যেই প্রফিটটা এসেছে সেটা আবার বিজনেসেই ইনভেস্ট করতে, মানে বিজনেসে আরো বেশি যে এক্সপ্যান্ড করতে সেটা। আর শেয়ার হোল্ডাররা চায় যে প্রফিটটা নিজেরা নিতে ডিভিডেন্ড হিসেবে। আচ্ছা, হ্যাঁ, শেয়ার হোল্ডারদের তো এটা একটা ডিমান্ড যে দে উইল টেক দ্য ডিভিডেন্ড, দে ওয়ার্ক ফর দ্যাট, দে ইনভেস্ট ফর দ্যাট, তাই না? যে ইনভেস্টমেন্ট টা করেই টু টেক ডিভিডেন্ড। আচ্ছা, আরেকটা রিজন, এটা একটা রিজন, আর কোন রিজন আছে? ফাতিন একটা বলেছে, তাসনোভা একটা বলেছে, আর কেউ, আর কারো কোনো থট আছে? ম্যাম, কাস্টমার সাথে অ্যাড করে বলি যে ফাইন্যান্স প্রোভাইডাররা এই জন্য হচ্ছে চায় যে হচ্ছে কোম্পানি যেন, মানে ডিভিডেন্ড এক্স্যাক্টলি নাও হতে পারে, ডিভিডেন্ড যদি বেশি দিতে চায় একটা কোম্পানি, তো তাদের হচ্ছে অনেক হাই রিটার্ন বা হাই প্রফিট করে ট্রাই করতে হবে। হ্যাঁ, অ্যান্ড হাই প্রফিটের জন্য ওদের অনেক বড় বড় রিস্ক নিতে হবে। অ্যান্ড বড় রিস্কে খুব ভালো একটা চান্স থাকে, যেটা কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়েও হলে যেতে পারে বা খুব সিগনিফিকেন্ট লসেস বেয়ার করতে পারে, যেটা হচ্ছে যারা ফাইন্যান্সিং করেছে বা লোনস দিয়েছে ওদের ওই লোনের রিপেমেন্টের চান্সটা কমে আসে। সো আবার যদি ব্যাংক্রাপ্ট হয়ে যায় ওরা হচ্ছে সিম্পলি গভর্নমেন্ট থেকে বেইল পেয়ে যাবে, আলটিমেটলি লসটা হয়ে যাবে হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলার বা ব্যাংক বা ইনস্টিটিউট গুলার, যেটা হচ্ছে আসলে ওরা রিকভার আর করতে পারবে না। সো এই জন্য ওরা হচ্ছে কনসার্ন থাকে যে হাই রিটার্নের পেছনে বা অতিরিক্ত ডিভিডেন্ড দেওয়ার পেছনে যেন হচ্ছে কোম্পানিগুলো না ট্রাই করে। আচ্ছা, ভেরি ডিপ থট, পটেনশিয়াল কনফ্লিক্ট, তাই না? যে অনেক ডিপ থট থেকে আপনি বলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, সে যেটা বলেছে যে আমরা তো চাই যে শেয়ার হোল্ডার যাতে হাই ডিভিডেন্ড পায়, তাই না? এটা হচ্ছে শেয়ার হোল্ডারের একটা পটেনশিয়াল একটা কনফ্লিক্ট থাকে। আচ্ছা, অবশ্যই শেয়ার হোল্ডার হাই ডিভিডেন্ড চায়, বাট হাই ডিভিডেন্ড পেতে হলে কি হবে? হাই রিস্কি জায়গায় আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তাই না? অবভিয়াসলি, যে আমি যখন হাই ডিভিডেন্ড চাচ্ছি আমাকে হাই রিস্কি জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে। এখন শেয়ার হোল্ডার তো অলওয়েজ চায় যে কোম্পানি যাতে হাই রিস্কি জায়গায় ইনভেস্টমেন্ট করে, বাট ফাইন্যান্স প্রোভাইডাররা চায় যে লো রিস্ক
কি ইনভেস্টমেন্ট করতে, বিকজ যে যদি কোনো কারণে ইনভেস্টমেন্টটা ফেল করে তাহলে কি হবে, রিস্কটা কাদের অ্যাকচুয়ালি, লোন ডিফল্ট কে করবে, লোন ডিফল্ট কোম্পানি করবে, আলটিমেটলি হার্ম হবে ফাইন্যান্স প্রোভাইডার। সো ফাইন্যান্স প্রোভাইডার এক্সপেকটেশন ইজ টু ইনভেস্ট ইন লো রিস্ক প্রজেক্ট, বাট শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট ইজ টু ইনভেস্ট ইন হাই রিস্ক প্রজেক্ট, তাই না? আমরা কনক্লুশন করতে পারি না এটা, যে শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট কি থাকে, টু ইনভেস্ট ইন হাই রিস্ক প্রজেক্ট, অ্যান্ড ফাইন্যান্স প্রোভাইডার্স ইন্টারেস্ট ইন টু ইজ টু ইনভেস্ট ইন লো রিস্ক প্রজেক্ট, তাই না? আমরা কি বলতে পারি, এই কনক্লুশন করতে পারি? জি ম্যাম। ওকে, তার মানে আমরা হচ্ছে এভাবেও চিন্তা করতে পারি। দেন হচ্ছে কাস্টমার্স অ্যান্ড শেয়ার হোল্ডার্স বা ম্যানেজার্সদের সাথে কি পটেনশিয়াল কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে। আমরা একবার বলি কাস্টমারের সাথে শেয়ার হোল্ডার, দেন কাস্টমারের সাথে ম্যানেজার, দুইটাই আমরা বলি। ম্যাম, কাস্টমারের সাথে শেয়ার হোল্ডারটা নিয়ে যদি বলি, সবচেয়ে কমন যেই ব্যাপারটা হয় সেটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে কাস্টমার ম্যাম মানে মোস্টলি হচ্ছে লোয়ার প্রাইসেস এক্সপেক্ট করে, এন্ড কম দামে হচ্ছে বেটার ভ্যালু অফ প্রোডাক্টসটা চায়, যে কম টাকা দিব বাট আমি যাতে সার্ভিসটা ভালো পাই। সো ম্যাম, এই ক্ষেত্রে তারা হচ্ছে ম্যাম, যখন শেয়ার হোল্ডার আবার চাচ্ছে যে ঠিক আছে না, আমার হায়ার একটা প্রফিট মার্জিন লাগবে, আমার ইনভেস্টমেন্টের উপর রিটার্নটা বেশি লাগবে, তো সেই ক্ষেত্রে তারা এমন প্রাইসিং স্ট্র্যাটেজি ফলো করে যেখানে কিনা আসলে রেভিনিউটা ম্যাক্সিমাইজ হয় ম্যাম। এইটার কারণে হচ্ছে ম্যাম প্রাইসটা ডেফিনেটলি বেড়ে যায়। তো এই কারণে হচ্ছে ম্যাম তখন কাস্টমারদের সাথে তাদের একটা কনফ্লিক্ট হওয়ার সিচুয়েশন হয়। তো এইটা হচ্ছে ম্যাম প্রাইসিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেই কাস্টমার আর শেয়ার হোল্ডারের মধ্যে কনফ্লিক্ট হয় সেটা। হুম, আচ্ছা, তার মানে প্রাইসিং স্ট্র্যাটেজিতে একটা কনফ্লিক্ট হচ্ছে শেয়ার হোল্ডার এবং কাস্টমার্স। আর ম্যানেজারের সাথে কি ধরনের কনফ্লিক্ট হতে পারে কাস্টমার্স? এনিওয়ান, এনিওয়ান ফ্রম ইউ এক্সপ্লেইন করেন যে কাস্টমার্স এর সাথে আমার ম্যানেজারের কি ধরনের কনফ্লিক্ট হতে পারে, পটেনশিয়াল কনফ্লিক্ট। আচ্ছা, আমি একটা কনফ্লিক্ট বলি। আচ্ছা, আশরাফ কি বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আমার কাছে আরেকটা মনে না হয়, আমি হ্যাঁ, এরকমও হতে পারে না যে হচ্ছে কাস্টমার্স কি চাচ্ছে, 24 আওয়ার ডেলিভারি সিস্টেম বা 24 আওয়ার সার্ভিস চাচ্ছে। আমরা অনেক সময় যেগুলো কাস্টমার কেয়ার থাকে, অনেক সময় চাই যে 24 আওয়ার সার্ভিস আমরা চাই, বাট ম্যানেজমেন্ট কি চায়? ম্যানেজমেন্ট কিন্তু 24 আওয়ার সার্ভিস চায় না, তাই না? ম্যানেজমেন্ট কিন্তু চায় যে অফিস টাইম, হ্যাঁ অফিস টাইমে হচ্ছে আপনি আসেন, অফিস টাইমে কথা বলেন, তাই না? যেরকম ধরেন আমরা যেরকম চিন্তা করি যে অনেক স্টুডেন্ট, হ্যাঁ অফিস অফিস টাইম, যেটা অফিস টাইমের পরেও কিন্তু আমার স্টুডেন্টরা দের সাথে আমরা কানেক্টেড থাকি, যে কার কি প্রবলেম হচ্ছে বা শুনি, বা কেউ যদি ইনফর্ম করে যে ম্যাডাম এই প্রবলেম আছে। তার মানে কি যে আমরা এখানে একটা কনফ্লিক্ট থাকে যে তারা কি চায়, যে 24 আওয়ার্স কারা দিতে চায়। যেরকম ধরেন আপনি যদি কল সেন্টার বা বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু 24 আওয়ার্স সার্ভিস প্রয়োজন, বা ব্যাংকের ক্ষেত্রে যদি আমার কোনো লোন ডিফল্ট হয়, কোনো পেমেন্ট যদি ডিফল্ট হয়, সেই ক্ষেত্রে আমার কিন্তু 24 আওয়ার্স প্রয়োজন। কিছু কিছু ব্যাংকে কিন্তু এগুলো সার্ভিস দেয়, তাই না? আবার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এগুলো দেওয়া হয় না। তার মানে কি এখানে একটা পটেনশিয়াল কনফ্লিক্ট আছে, যে ম্যানেজমেন্ট দিতে চায় না 24 আওয়ার সার্ভিস, বাট কাস্টমার্স কি চায়, 24 আওয়ার সার্ভিস চায়। বা কাস্টমার চায় দ্রুত প্রোডাক্ট ডেলিভারি, ম্যানেজমেন্ট কি চায়, যে আমার ম্যাক্সিমাম আউটপুট যখন হবে, ম্যাক্সিমাম প্রোডাক্ট যখন আমি ডেলিভারি করতে পারবো তখন আমি ডেলিভারি দিব, তাই না? মানে ম্যানেজমেন্ট তার সুবিধা মতো যখন ডেলিভারি করতে পারবে তখন সে ডেলিভারি করতে চায়, মানে ওইভাবে ডেলিভারি সিস্টেমটা করতে চায়। বাট কাস্টমার কি চায়, যে ওয়ান স্টপ সার্ভিস, তাই না? যে আমি যাওয়া মাত্রই যাতে আমি কি সুবিধাটা পাই। যেমন আমরা হসপিটালে কেন, আমরা হোয়াই উই চুজ দ্য
প্রাইভেট হসপিটাল রেদার গভর্নমেন্ট হসপিটাল, মানে ডিফারেন্সটা কি বলেন তো, কেন আমরা চুজ করি প্রাইভেট হসপিটাল কে? সার্ভিসের জন্য। হ্যাঁ, সার্ভিসের জন্য। আর কি, যদিও আমরা দেখি যে গভর্নমেন্ট হসপিটালে অনেক ভালো ডক্টর স্পেশালিস্ট থাকে, তারপরেও কেন আমরা চুজ করি না? কেন সার্ভিসের জন্য বলছেন? সার্ভিস বলতে কোনটাকে বুঝাচ্ছেন? একটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে আমাকে, আরেকটা হচ্ছে কি আমাকে লং লাইন, তাই না? একটা লং লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে আমাকে হচ্ছে দেখাতে হচ্ছে, তাই না? দ্যাট মিনস এখানে ডিফারেন্টটা হচ্ছে কি, সার্ভিসে। সার্ভিসটা হচ্ছে একটা ইমিডিয়েটলি দেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তাই না? যে আরেকটা জায়গায় লেস ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট কি চাচ্ছে, সবসময় ডিলে করতে চাচ্ছে, তার সুবিধা অনুযায়ী প্রোডাক্ট ডেলিভারি করতে চাচ্ছে। আচ্ছা, গভর্নমেন্ট এবং শেয়ার হোল্ডার, এটার মধ্যে পটেনশিয়াল কনফ্লিক্ট কি? গভর্নমেন্টের সাথে আবার শেয়ার হোল্ডারের কি প্রবলেম বলেন? ম্যাম ডিভিডেন্ডের উপর ট্যাক্স। হ্যাঁ, ডিভিডেন্ডের, আচ্ছা ডিভিডেন্ডের উপরে ট্যাক্স, ওইটা তো আছেই। হ্যাঁ, ডিভিডেন্ডের উপরে ট্যাক্স যেটা আমরা আপনারা বলছেন, এটা তো কনফ্লিক্ট অলরেডি, এটা আছেই, এবং এটা তো মনে হয় না রিডিউস হবে, তাই না? এটা তো একটিই পড়ে যাচ্ছে, চাইলেও তো এটা করা পসিবল না, কারণ ডাবল জায়গা থেকে ইনকাম ক্রিয়েট করছেন না আপনি। এটা সব কান্ট্রিতেই আছে। হয়তো ট্যাক্স রিডিউস করতে পারেন, বাট গভর্নমেন্টের সাথে শেয়ার হোল্ডারের কি প্রবলেম? দেখেন, গভর্নমেন্ট এনফোর্স করে না টু প্রোভাইড 25% প্রফিট ইন দা সিএসআর অ্যাক্টিভিটিস, এরকম আছে না যে 25% অফ ইউর প্রফিট ইউ মাস্ট হ্যাভ টু প্রোভাইড ইন সিএসআর অ্যাক্টিভিটিস। এটা কি গভর্নমেন্ট এবং শেয়ার হোল্ডার্স এর একটা কনফ্লিক্ট, তাই না? যে গভর্নমেন্ট চায় কি শেয়ার হোল্ডার তার ওয়েলফেয়ার ফান্ডে সাবমিট করুক, তার প্রফিট শেয়ার করুক, বাট শেয়ার হোল্ডার কি চায়? শেয়ার হোল্ডার এটা কি দিতে চায় নাকি চায় না? ম্যাক্সিমাম শেয়ার হোল্ডারই কি চায়, অ্যাভয়েড করতে চায়, তাই না? জি ম্যাম। আচ্ছা, তারপর শেয়ার হোল্ডার ম্যানেজারের সাথে কনফ্লিক্ট কি? এটা তো আছেই, আজীবনের কনফ্লিক্ট, তাই না? এটার রিজন বলেন কয়টা? এরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন চায়, এরা কি চায়? শর্ট টার্ম প্রফিট ম্যাক্সিমাইজেশন, বা তাদের ম্যানেজারের ইন্টারেস্ট থাকে হাই, টু টেক হাই রিমুনারেশন, তাই না? আচ্ছা, এগুলো তো আমরা ডিসকাশন করলাম। আপনারা এবার এটা নিয়ে চিন্তা করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, এখানে আপনারা নেম আইডি লিখে একটা পেজে ছোট করে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুব কনসেপচুয়াল বিষয়ে আপনারা থিঙ্কিং করে লিখবেন ছোট করে। যেমন শেয়ার হোল্ডার কি চায়, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ম্যানেজমেন্ট কি চায়, হাই রিমুনারেশন, এটাই কনফ্লিক্ট। এভাবে আপনারা শর্ট করে 2-1 লাইন লিখলেও 2-1 লাইন লিখতে পারেন ফর ইয়োর টু প্রুভ ইয়োর পয়েন্ট, টু প্রুভ ইয়োর পয়েন্টটা প্রুভ করার জন্য যদি কোনো কিছু বলতে হয়, ইউ ক্যান সে সাম ওয়ার্ড। ওকে? ম্যাম এটা কি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনারা করে আমাকে দিয়ে রাখবেন, আমি ঠিক দেখব। আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে আমরা ফাইন্যান্স শুরু করব। আপনারা একটু আমাকে বলবেন যে কি কি কারেন্সি আছে আমাদের কান্ট্রিতে, মানে কান্ট্রি বলতে আমাদের ওয়ার্ল্ডে কি কি কারেন্সি আছে। আমাকে একটু কারেন্সি বলেন তো, কোন কোন কান্ট্রিতে কি কি কারেন্সি ইউজ করা হয়, কয়টা নেম বলেন, কারেন্সি নেম বলেন। আমি বি সেকশনকেও সেম কোয়েশ্চেন আস্ক করেছিলাম, অনেকেই আমাকে হিউজ হিউজ কারেন্সি ইনফরমেশন দিয়েছে। আচ্ছা, বলেন তো কোন কারেন্সির প্রাইস সবচেয়ে বেশি অ্যাজ পার ডলার আর টাকা?
সবচেয়ে দামি কারেন্সি এখন বর্তমানে কোনটা? ম্যাম কুয়েতি দিনার মেবি। কুয়েতি দিনার। আর লো, লো কোনটা? সবচেয়ে লো কোনটা জানেন? নাইজেরিয়ান হ্যাঁ, ম্যাম নাইজেরিয়া কোয়াইট পসিবলি জিম্বাবুয়েন ডলার। ম্যাম ইরানিয়ান রিয়াল। ইরানিয়ান রিয়েলের প্রাইস সবচেয়ে কম, এই জিম্বাবুয়েন ডলারের থেকেও কম। হ্যাঁ, আচ্ছা, এই ইনফরমেশন আমি জানতাম না, মানে আমিও শিখছি আপনাদের কাছ থেকে তাহলে। আচ্ছা, আমার নিজেরও জানা ছিল না যে ইরানিয়ান রিয়েলের প্রাইস কম। আচ্ছা, দেখি বলেন তো আর কোন কোন কারেন্সি আছে ওয়ার্ল্ডে? জাপানিজ বলেন, তারপরে চীন, ম্যাম জাপানে যেরকম হচ্ছে জাপানিজ ইয়েন ইউজ করে। আর ইয়েন, আর আর মানে এক একজন এক একটা বলেন, মানে একজনের পক্ষে তো সব জানা সম্ভব না। কোন কান্ট্রিতে কোন কারেন্সি ইউজ হয়? আমি দেখলাম গুলট্রাম। গুলট্রাম কোন কান্ট্রি বলতে পারবেন? গুলট্রাম ম্যাম ভুটান। আচ্ছা, ভুটান, তাই না? অনেকেই জানে না কিন্তু গুলট্রাম। আচ্ছা, তারপরে এই যে আরেকটা দেখলাম সোম। সোম এটা কোন কান্ট্রি কারেন্সি? সোম। তারপরে হচ্ছে আরেকটা স্টার্লিং, পাউন্ড স্টার্লিং, তাই না? পাউন্ড আর স্টার্লিং দুইটা কি একই নাকি আলাদা বলেন তো? ইউরোপিয়ান ম্যাম পাউন্ড হচ্ছে ইংল্যান্ডের কারেন্সি, আর স্টার্লিং হচ্ছে প্রবাবলি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের। আচ্ছা, রাশিয়ার কারেন্সির নাম কি? ম্যাডাম রুবল। ম্যাম রুবল। রুবল। আচ্ছা, তারপরে হচ্ছে আহ আর কয়টা বলেন? ম্যাম সুইস ম্যাম ফ্রাঙ্ক। চায়নাতে হচ্ছে রেনমিনবি। হ্যাঁ, সুইস ফ্রাঙ্ক, এটা কি সুইজারল্যান্ডের সুইস ফ্রাঙ্ক? ইয়েস ম্যাম। ফ্রাঙ্ক কিন্তু অনেক কান্ট্রিতেই মুদ্রা, ফ্রাঙ্ক কিন্তু একটা কান্ট্রি না, অনেকগুলো কান্ট্রিরই আছে। আচ্ছা, ফ্রান্সের মুদ্রার নাম কি? হুম, ম্যাম ইউরো। হ্যাঁ, ইউ ফ্রাঙ্ক। ইতালি, মানে এরকম আছে ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রির মুদ্রার নামই হচ্ছে ফ্রাঙ্ক। আচ্ছা, তারপরে তাহলে আমরা মোটামুটি এগুলো জানি। আচ্ছা, এখন আরেকটা বের হয়েছে ক্রিপ্টো কারেন্সি। এখানে আহ, এটা কি, বা এটার আন্ডারে কি কি কারেন্সি পাওয়া যায় কেউ জানেন? ম্যাম ক্রিপ্টোকারেন্সিতে তো অনেকগুলো কারেন্সি আছে, বিটকয়েন্স আছে, ইথেরিয়াম আছে, ইউএসডিটি আছে। দেয়ার আর হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস, রাইট? আচ্ছা, তামিম ভালো জানে, তাই না? আচ্ছা, আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন যে ক্রিপ্টো কারেন্সি কি এবং কি কি কারেন্সি আছে। থাউজেন্ডস অফ কারেন্সি, অথচ উই আর আননোন, তাই না? এই সাইটটা সম্পর্কে কিন্তু আমরা জানি না। ইভেন যেরকম আমরা বই পড়ছি, জানি যে দিনার আছে, রিয়েল আছে, ফ্রাঙ্ক আছে, রুবল আছে, এই ইয়েন আছে, ইউয়ান আছে, রুপি আছে, রুপাই আছে, রুপিয়া আছে, তাই না? দিরহাম আছে। বাট উই আর আননোন অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির আন্ডারে কয়েকটা কারেন্সি লিস্ট আমাদেরকে পাঠান তো, জানেন আপনি তামিম? ম্যাম অত বেশি জানি না, আমি কয়েকটা জাস্ট নাম দিতে পারি। আচ্ছা, যেমন যে বিটকয়েন। কয়টাই জানেন আপনি আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি কয়েকটা কারেন্সি নেম আপনি শেয়ার করবেন আমাদের ম্যাম রাইট নাও সব থেকে ভ্যালুয়েবল হচ্ছে বিটকয়েন, যেটা কিনা আমরা সবাই জানি। হ্যাঁ, তারপরেই বিটকয়েনের আছে নামটাই জানি ইথেরিয়াম। আমরা সবাই, তাই না? ইথেরিয়াম আছে ম্যাম, এটারও অনেক ভালো একটা ভ্যালু। এরপর ম্যাম ক্রিপ্টোকারেন্সি সব থেকে বড় এক্সচেঞ্জ যেটা বাইন্যান্স। বাইন্যান্সের নিজস্ব কয়েন আছে, যেটাকে আমরা বাইন্যান্স কয়েন বলি বা বিএনবি বলি। এছাড়া ম্যাম কার্ডানো আছে, সোলানা আছে, রিপল আছে, ডজ কয়েন আছে। এটা মিম কয়েন বেসিক, বাট এটা রিসেন্টলি আর কি ভালো একটা আরওআই দিচ্ছে। যারা আর কি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে ওরা আর কি এটার প্রতি খুব ইন্টারেস্টেড। আচ্ছা, আপনি কি করেন নাকি, কেউ কি করে নাকি আপনাদের মধ্যে থেকে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট? ম্যাম আমি আপনি করেন, তাই না?
এটি কি অনেকটা ওয়ান কাইন্ডস অফ এই যে শেয়ার মার্কেটের মতন, তাই না, যে প্রাইস ইয়েস ম্যাম। ইনক্রিজ হচ্ছে এবং হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমার এখন এটা ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, কারণ এটা তো ওয়ান কাইন্ডস অফ গ্যাম্বলিং টাইপের মনে হয় যে এটা কখন বাড়ছে কখন ডিক্রিজ করছে, উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এটা কিভাবে কি আন্ডারস্ট্যান্ড করেন? ম্যাম, দ্য মেইন পয়েন্ট ইজ যে প্যাটার্নটা ফলো করা। আমরা নর্মালি যখন স্টক মার্কেট নিয়ে কাজ করি বা আমরা যখন ফরেন এক্সচেঞ্জ নিয়েও যখন আমরা কাজ করি, তখন আমরা একটা জিনিস সবসময় ফলো করি কি, যেখানে প্যাটার্নটা কি আছে। এখানে অনেক প্যাটার্নের সিস্টেমস আছে, অনেক প্যাটার্নের ওয়াজ দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর, প্যাটার্নের আর কি ধারা আছে। এই সব যে জিনিসগুলো আছে আমরা এগুলো চেক করি যে আচ্ছা মিলতেছে কোনটার সাথে। যদি দেখি যে ওকে এটা বাড়ার পসিবিলিটি আছে বা এটা বাড়বে এতটুকু, তখন যে আমরা ইনভেস্ট করি, আদারওয়াইজ না, ওটা থেকে এটা ম্যাম কি দূরে থাকা। লস হয় বাংলাদেশে নাই? আপনি যে কারেন্সি ইনভেস্টমেন্ট ইলিগাল। করেছেন এগুলো কি লস ফেস করেন নাই? ম্যাম, লসও হয়, প্রফিটও হয়। আমি পার্সোনালি আমি করি যে আমার আর কি কয়েকজন ফ্রেন্ড আছে, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আর কি আগে চিন্তা ভাবনা করি। একটা কয়েন আমরা 1 থেকে 2 সপ্তাহ চেক করবো, অবজারভেশনে রাখবো, এরপর যে আমরা ডিসিশন নিব ইনভেস্ট করবো কি করবো। হুম হুম। তো এটার কারণে কি লস হওয়ার পসিবিলিটি একটু কম হয়? ইয়েস ম্যাম। আচ্ছা, তার মানে দেখেন যে এটা অবশ্য আমাদের কান্ট্রিতে এটা কিন্তু আমাদের কান্ট্রির লটা মানে ফলো করে না, বা আমাদের কান্ট্রি এটা নিষিদ্ধ করেছে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করা। তাহলে আপনারা এটা কিভাবে এটা করেন, যদি আমাদের কান্ট্রিতে এটা ওয়েবসাইট তো নিশ্চয় আমাদের দেশের ওয়েবসাইট দিয়ে তো মনে হয় এন্টার করা যায় না, অ্যাজ পার আই নো, যে যখন আপনি এন্টার করতে যান নিশ্চয়ই আদার কান্ট্রি অ্যাকাউন্ট ফলো করে করতে হয়, এরকম কিছু? মানে আমাদের কান্ট্রির কোনো এটা যেটা বলা হয় যে বাংলাদেশ ব্যাংক এটা অ্যালাউ করে না, হ্যাঁ, এস পার বাংলাদেশ ব্যাংক। তো যখন আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করে না, তখন এটা আমরা কিভাবে আদার কান্ট্রির কোনো ওয়েবসাইট ইউজ করে এটা করি, অ্যাকাউন্ট ইউজ করে করি, নাকি আমাদের ওয়েবসাইট ইউজ করেই করা যায়? ম্যাম ওরা অবৈধভাবে এগুলো করছে, ওদেরকে চাইলে কে ধরিয়ে যেন দিবে। এখানে লিখেছে যে ম্যাম ক্রিপ্টো ট্রেডিং ইজ ব্যান, প্লিজ অ্যারেস্ট তামিম। আচ্ছা, এটা হচ্ছে যদিও আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে ইলেগাল, বাট অনেকেই এটা করে থাকে। হ্যাঁ, যেরকম ধরেন আমাদের কান্ট্রিতে আর ওকে পেপ্যাল সিস্টেম এটাও আছে, এটাও কিন্তু করা যায় না, কিন্তু তারপরেও দেখবেন যে পেপ্যালে কিন্তু আমাদের কান্ট্রি থেকেও আমরা পেমেন্ট করি, তাই না, যখন কোনো বাইরে আউটসোর্সিং বা ফাইন্যান্সিং কাজ করছি। হ্যাঁ, ম্যাডাম ক্রিপ্টো মনে হয় খুব সম্ভবত ওই টাকা পাচার হয় বলে ব্যান করেছে, তাই না? না না, টাকা পাচার হওয়ার জন্য না। টাকা পাচার হওয়ার জন্য এটার রিজন এটা না, অনেকেই আছে যে এই বিষয়গুলো জানে না। তো এটার কারণে হয় কি, আমাদের কান্ট্রিতে তো এই বিষয়গুলো আননোন, তো যে কারণে হয় ম্যাক্সিমাম মানুষের এটাতে একটা ঝোঁক থাকে, এই কারণে তারা না জেনেই ইনভেস্টমেন্ট করে। তো না জেনে ইনভেস্টমেন্ট করার কারণে তাদের কি লস হয়, তাই না? ওইটা প্রোটেক্ট করার জন্যই অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক এটাকে অ্যালাউ করে নাই। হ্যাঁ, অনেক কান্ট্রিতে এটা অ্যালাউ, অনেক কান্ট্রিগুলোতে হচ্ছে অ্যালাউ আছে। আপনি এটা সার্চ করলেই দেখতে পারবেন যে কোন কোন কান্ট্রি এটা অ্যালাউ করে। হুম। ধ্রুব রিফাজ, আপনার এই কমেন্টের কারণে তামিম এখন আর কোনো কথাই বলছে না। হ্যাঁ, আমরা একটু ইনফরমেশন নিচ্ছিলাম যে এটা কিভাবে কাজ করে, জানার ট্রাই করছিলাম, তাই না? যেহেতু এখন তো তামিম আর কোনো কথা বলবে না আপনার এটার জন্য। ম্যাম অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স নিব, আমি তো স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা, তাহলে আমরা ক্রিপ্টোকারেন্সি এবং কারেন্সি এগুলো সম্পর্কে একটু পড়ে আসব, হ্যাঁ, যে এই জিনিসগুলো কি কিনা, এবং এই সম্পর্কে একটু পড়াশোনা করে আসবেন আপনারা, ওকে? আচ্ছা, দেন হচ্ছে 21st ফার্স্ট ব্যাচ আইডি 37। আচ্ছা, আপনাদের কি এরপরে কোনো ক্লাস আছে? ইয়েস ম্যাম।
কার ক্লাস? ম্যাম আরেকটা ক্লাস আছে। ও আচ্ছা, 3টা ক্লাস। আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। আইডি 37 জাওয়াদ আলভি, আইডি 19 Present, Miss. Miss present. আচ্ছা, আইডি 127 ম্যাম 127 পেজেন্ট ছিল ম্যাম 35 ম্যাম চ্যাট বক্সে লিখছে আচ্ছা 35 প্রেজেন্ট ম্যাম। 45 61 ম্যাম নেটের প্রবলেম হয়েছে কার প্রবলেম হয়েছে? ম্যাম 45 করবেন না কারো এগেইনস্টে। 77 93 101 ইয়েস ম্যাম 131 মিস 45 131 শিশির 137 153 প্রেজেন্ট ম্যাম। 169 ইয়েস ম্যাম 171 প্রেজেন্ট মিস এই তুমি কি রিটেক নিয়েছো নাকি তুমি রেলিগেট হয়েছে এই ব্যাচে? 171 মিস রেলিগেটেড ও আচ্ছা। আইডি 1 আইডি 5 Present, Miss. 5 Present, Miss. 7 আইডি 5 কে আছে ফাহিম? Present, Miss. 11 Yes, ma'am. 19 Yes, Miss. 21 প্রেজেন্ট 23 ম্যাম 23 25 ম্যাম। 27 প্রেজেন্ট ম্যাম। 23 আছে? জি ম্যাম। 27 31 প্রেজেন্ট ম্যাম। 33 ম্যাম 35 ম্যাম 35 টেক্সটে লিখেছে। 33 আছে সাব্বির? 41 প্রেজেন্ট ম্যাম 45 প্রেজেন্ট মিস 51 53 51 present. ইয়েস ম্যাম। 59 Present, ma'am. 61 প্রেজেন্ট ম্যাম 65 প্রেজেন্ট ম্যাম 67 Present, ma'am. 69 ইয়েস ম্যাম 75 Yes, ma'am. 77 Present, ma'am. 79 89 Miss. 90 Miss. Present, 93 95 Present, ma'am. আচ্ছা 91 কি আছে পারভেজ? Present, Miss. 97 101 105 Yes, ma'am. সিমরিন 97 প্রেজেন্ট ম্যাম। 109 প্রেজেন্ট ম্যাম 11 13 Yes, ma'am. Yes, ma'am. সিমরিন 101 15 19 ma'am. Present, ma'am. 25 প্রেজেন্ট ম্যাম 27 Present, ma'am. 101 25 আছে? জি ম্যাম আছি 125 প্রেজেন্ট ম্যাম 127 9 Present, ma'am. 31 ম্যাম 33 ma'am. প্রেজেন্ট ম্যাম 37 প্রেজেন্ট ম্যাম 51 প্রেজেন্ট ম্যাম 43 43 আচ্ছা 145 ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আইডি 135 রাতুল রাতুল 35 ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।